বাংলাদেশের রাজনীতিতে যে মামলাটা সবচেয়ে বেশি প্রপাগান্ডার শিকার হয়েছিল সেই মামলাই হচ্ছে কুখ্যাত 21শে আগস্ট মামলা। এই মামলা দায়েরের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। আমরা শুরু থেকেই বলে আসছিলাম এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজেদের ডিকটেটে। আমরা এও বলেছিলাম তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়েই সংশ্লিষ্ট ছিলেন না, কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে না পেরে মামলার আশ্রয় নিয়ে রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন। আমরা আরেকটা কথা একটু বলতে চাই, তা হলো প্রথমেই বলেছি গত 2 দশক যাবৎ এই 21শে আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রপাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব। আজকে আমরা এবং দেশবাসী ছিল সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই, তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছে। এবং এটা ছিল তার উদ্দেশ্য প্রণোদিত। এই সরকারি দলকে একটা বেকায়দায় ফেলাবার জন্য তিনি এই কাজটি করেছিলেন এবং সেই জন্য এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল এবং সেখানে প্রথম চার্জশিট, দ্বিতীয় চার্জশিট, তৃতীয় চার্জশিট তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না। সাবসিকুয়েন্টলি তারেক রহমানকে আব্দুল কাহার আকুনকে দিয়ে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করেন। আদালত সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করেছে, যদিও এখানে সব আলাপ আলোচনা করেছে এবং সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে দেখেছে যে সাক্ষীর উদ্দেশ্যে, যে চার্জশিটের উদ্দেশ্যে তাদেরকে সাজা দেওয়া হয়েছে, এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই মৃত্যুদণ্ড টিকতে পারে না।
সেখানে 51 ডিএলআর এর কথা বলা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ডাইরেক্ট কোনো এভিডেন্স না থাকলে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না এবং সেখানে আজীবন সাজাও দেওয়া যায় না। সেই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে আদালত মনে করেছে যে এই মামলায় যারা আপিল করেছে এবং যারা আপিল করতে পারে নাই প্রত্যেককেই খালাস দেওয়া প্রয়োজন এবং সেই জন্যই আজকে এই মামলায় এই 21শে আগস্ট গ্রেনেড হামলা যে মামলাটিকে সারা বছর আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন, কিন্তু আদালত এরকম কোনো এভিডেন্স পায় নাই মৃত্যুদণ্ড দেবেন। যাই হোক, শেষ পর্যন্ত আপনার বাবরকে এবং পিন্টুকে, আব্দুল সালাম পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এই জাজমেন্টের মাধ্যমে তাদের সেই মৃত্যুদণ্ড থাকলো না এবং যারা যাবজ্জীবন 19 জনের মৃত্যুদণ্ড এবং সকলকে আদালত মনে করেছে, আদালত বলেছে যে আমি এভিডেন্সগুলো সব পর্যালোচনা করেছি, আমি এখানে উল্লেখ করলাম না, কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে। আমি একটু আইন পদ্ধতিক আলোচনা করছি, যেটা বলেন হাইকোর্ট ডিভিশন যে আইন পদ্ধতিক আলোচনা করছে সে শুনতে বলতে চাই। প্রথমত হলো যেটা আনপ্রেসিডেন্টেড একটা মামলায় 111-এর সময় মঈন আহমেদ ফখরুদ্দিন আমাদের চার্জশিট দিয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর নতুন পিপি সাহেব দরখাস্ত দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে নতুন আইন নিয়োগ করেছে। কাকে নিয়োগ করেছে? আব্দুল কাদের আরকান, যিনি যার চাকরি চলে গেছিল বিভিন্ন ক্ষমতার সময়। তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল, দলীয় মনোনয়ন পেয়েছিল সেই সময় এবং এমপি হওয়ার জন্য। তাকে পরে চাকরি পুনর্বহাল করে তাকে তদন্তের দায়িত্ব দিয়েছে। এখানে তার রাজনৈতিক প্রতিহিংসাতে প্রতিফলিত হয়েছে এবং যে উনি যে মুফতি হান্নানকে 100টা সাক্ষী হওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল। মুফতি হান্নান আগে কিন্তু 164 করেছিল, সেখানে আসামিদের নাম বলেছে, তাদের নাম বলেছে, সেগুলো নাই। সাবসিকুয়েন্টলি মুফতি হান্নানকে আব্দুল কাদের আরকান আবার রিমান্ডে নিয়ে 100 সাক্ষীর পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে 160 করেছে। সেই 160 পরে তারেক রহমান সহ অনেকের নাম আনিয়েছে। পরবর্তীতে মুফতি হান্নান কোর্টে গিয়ে বলছে যে আমার হাত দেখেন, আমার পা দেখেন, সব ঘুরিয়ে ফেলছে আমাকে। শুধু আমি তারেক রহমান সাহেবকে চিনিও না, আমি রাজনীতিকে চিনিও না, এবং সেটা প্রপারলি নেওয়া হয় না, আইন অনুযায়ী নেওয়ার সেটা নেওয়া হয়। সেই ষড়যন্ত্রকে প্রমাণ দেব। একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোমা মারছে এবং সবকিছু বিবেচনা করে দিস এ কেস অফ নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ আইনগত হবে নেওয়া হয় না। তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে, ইনক্লুডিং যারা আপিল করে নাই তারেক রহমান সহ তাদেরকে খালাস দিয়েছে। এটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। সরকার এটা বলেছেন আমার সহকর্মীরা, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটা নিয়েছিল এবং রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই। এই জন্য আমরা ন্যায় বিচার পেয়েছি। এই সরকারের মূল উদ্দেশ্য ছিল দুইটা, একটা ছিল তো রাজনৈতিক উদ্দেশ্য ছিল, আর একটি ছিল রাজনীতির থেকে বিদায় করে দেওয়া। এবং সেই জন্য যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এবং পরবর্তীতে তারেক রহমানের বিরুদ্ধে 4টি চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে চেয়েছিল। অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল এই সরকার, প্রতিশোধ পরায়ণ এবং তারা এটাকে ব্যবহার করেছে
অস্ত্র এই যে এখন সেটা আদালত বুঝতে পেরেছে, আদালত বুঝতে পেরে এই জাজমেন্ট দিয়েছে। দ্বিতীয় স্বীকারোক্তি সেটা কোনো আইনগত ব্যবস্থা করা হয়নি। এই কারণে এবং বলেন কি বলতে চাচ্ছিলেন? আপনি একটা বলতে চাচ্ছিলেন পলিটিক্যাল স্যাবোটেজ ছিল এই জন্য একটু মাঝখানে চলে যান, নাহলে তো জি জি বলছে দেখুন, আসলে আমাদের লার্নেড অ্যাডভোকেট সাহেব বলেছেন এই মামলা 2010 থেকে এই মামলাটা রাজনৈতিকভাবেই এই মামলাটা পরিচালিত হয়েছে এবং এইটা আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য এই মামলাটা ব্যবহার করা হয়েছে sabotage against Mr. তারেক রহমান and BNP। শেখ হাসিনা ওয়াজের যখন 161 দেন সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। ইটস এ পলিটিক্যাল রিভেঞ্জ, ইটস এ পলিটিক্যাল ভেন্ডেটা অ্যান্ড ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ। যে কারণে সব কিছু কনসিডার করে এবং এই মামলার কোনো এভিডেন্স নেই যে দ্বিতীয় 164 করা হয়েছিল, সেই 164-এর কোনো এভিডেন্সিয়াল ভ্যালু নেই এবং কোনো সাক্ষী কখনোই জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি। সব কিছু নিয়ে মহামান্য আদালত জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকসুর খালাস করেছেন।